এর আগের ভিডিওতে যে মক টেস্টটা দিয়েছিলাম, মক টেস্ট 1, এবার মক টেস্ট 1 এর আমি অ্যান্সার শিট নিয়ে কথা বলবো, অর্থাৎ পুরো অ্যান্সারগুলো বলবো। তো তোমরা দেখতে থাকো। আর এটা দেখার পর তোমরা কত নাম্বার পেলে সেটা একটু জানিও কমেন্টে, কার এক্সাম কীরকম হলো। আর তার পাশাপাশি আমি একটা জিমেল আইডি বলে দিচ্ছি। তো এই জিমেল আইডিটা rupongbeam123@gmail.com। তো এটাতে তোমরা তোমাদের অ্যান্সার শিটটা পাঠাতে পারো, নিজেদের যে খাতারগুলো ছবি তুলে পিডিএফ বানিয়ে সেই জিমেলটাতে, যেটা আমি বলে দিলাম এক্ষুনি, rupongbeam123@gmail.com। তো এটাতে পাঠিয়ে দাও। আর সেটা না পারো অন্ততপক্ষে এখান থেকে অ্যান্সারগুলো মিলিয়ে নাও। তো প্রথম যে কোশ্চেনটা ছিল সেটা অ্যান্সার হবে আর্টিকেল 3, তারপরেরটার অ্যান্সার হবে 2-এরটা হবে এ, তারপরেরটা 3-এরটা হবে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, 4-এরটা হবে আর্টিকেল 3, 5-এরটা হবে গিটলো ভার্সেস নিউ ইয়র্ক, 6-এরটা হবে 13th অ্যামেন্ডমেন্ট, 7-এরটা হবে লিজ, 8-এরটা হবে সাকসেশন, 9-এরটা হবে টেন্যান্ট, 10-এরটা হবে ইউনিল্যাটারাল কন্ট্রাক্ট, 11-টা হবে কন্ডিশন ইজ এসেন্সিয়াল, ওয়ারেন্টি ইজ নন এসেন্সিয়াল, 12টা হবে অল অফ দ্য অ্যাবভ, মাইনর, লুনাটিক আর ড্রাঙ্কেড পার্সন তিনটেই, 13টা হবে টু কম্পেনসেট দ্য ইনজিওর্ড পার্টি, 14টা হবে স্পেসিফিক পারফরমেন্স, 15টা হবে ব্যাটারি, 16টা হবে রিজনেবল কেয়ার, 17টা হবে লাইবেল ইজ রিটেন, স্ল্যান্ডার ইজ স্পোকেন, 18টা হবে বি কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি, 19-এরটা হবে অল অফ দ্য অ্যাবভ, মানে ইন্ডাস্ট্রিয়াল এফ্লুয়েন্ট, এগ্রিকালচারাল রান অফ, ডোমেস্টিক সিওয়েজ, 20টা হবে অল অফ দ্য অ্যাবভ, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, প্রসপেক্টাস, 21-এরটা হবে 10 লাখ সি, 22-এরটা হবে অল্টারেশন, 23-এরটা হবে টু প্রিভেন্ট আনঅথরাইজড অ্যাক্সেস টু কম্পিউটার্স, 24-এরটা হবে টু প্রোটেক্ট পার্সোনাল ডেটা, 25-এরটা হবে অল অফ দ্য অ্যাবভ, মানে ডিভিডেন্ড ইনকাম, ইন্টারেস্ট ইনকাম ফ্রম সেভিংস অ্যাকাউন্ট, ক্যাপিটাল গেইনস ফ্রম সেল অফ প্রপার্টি, 26-এরটা হবে এগ্রিকালচারাল ইনকাম, 27-এরটা হবে 20% স্ল্যাব, 28-এরটা হবে ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং, 29-এরটা হবে জয়েন্ট ওনারশিপ বাই ফ্যামিলি মেম্বার্স, 30-এরটা হবে উইল। আচ্ছা, এবার তাহলে বড় কোশ্চেনে নিয়ে কথা বলবো। তো প্রথমে আমি বলেছিলাম জুরিসপ্রুডেন্স কম্প্রাইজেস ফিলোসফি অফ ল। তো এই যে কোশ্চেনটা, এটাকে স্টেটমেন্টটাকে এভালুয়েট করতে হবে। তো অ্যান্সার আমি যেরকমভাবে লিখেছি তোমরা সেরকমভাবেই লিখবে, গুছিয়ে গুছিয়ে অ্যান্সার লিখবে, একদম তাড়াহুড়ো করতে যাবে না বেশি, যেন তোমার অ্যান্সারটা যেটা লিখেছো স্যার ঠিকঠাক করে বুঝতে পারে। এরকম নয় যে যা খুশি লিখে দিয়ে চলে এলাম, হয়তো ঠিক অ্যান্সারই লিখলাম কিন্তু এমনভাবে হ্যাপাজার্ডলি লিখে দিলাম কোনো বোঝাই গেল না, ওরকম অ্যান্সার লিখে লাভ নেই। তো তোমরা ফার্স্ট এরকমভাবে লিখবে, ইভালুয়েশন অফ দ্য স্টেটমেন্ট দিয়ে যেটা সেন্টেন্স আছে সেটা লিখবে, তারপর লিখবে ট্রু, তারপরে লিখবে দ্য স্টেটমেন্ট অ্যাকুরেটলি রিফ্লেক্টস দ্য রিলেশনশিপ বিটুইন জুরিসপ্রুডেন্স অ্যান্ড ফিলোসফি অফ ল। এখানে এই অ্যান্সারটাতে মেনলি তোমাকে বোঝাতে হবে যে জুরিসপ্রুডেন্স এবং ফিলোসফি অফ ল এর মধ্যে যে মিলটা রয়েছে সেখানে মিলিয়ে মিলিয়ে অ্যান্সারটা লিখতে হবে, এবং জুরিসপ্রুডেন্সের সঙ্গে ওর যে ফিলোসফিক্যাল সাইডগুলো সেগুলো নিয়ে পয়েন্ট করে অ্যান্সারটা লিখতে হবে। যেমন দেখো, ফিলোসফি অফ ল, লিগাল থিওরি, লিগাল হিস্ট্রি, সোসিওলজি অফ ল, এই পয়েন্টগুলো দিয়ে তুমি এরকমভাবে লিখবে। তারপর অ্যাসপেক্ট অফ ফিলোসফি অফ ল উইথ জুরিসপ্রুডেন্স, তো 3টে পয়েন্ট দিয়েছি। এবার তারপর থাকবে কি ফিচার্স অফ জুরিসপ্রুডেন্স অ্যাজ ফিলোসফি অফ ল, থিওরিটিক্যাল, ক্রিটিক্যাল, ইন্টারডিসিপ্লিনারি, নর্মেটিভ। আর এরপর কিছু থিঙ্কার্স যারা আছে তাদের নামগুলো পরপর লিখে দেবে, তারপরে কনক্লুশনে চলে আসবে। কনক্লুশনটা তোমার মতোও লিখতে পারো, ঠিক আছে? এই অ্যান্সারটা তোমাদের কতটা কি মিলেছে একটুখানি জানাবে, কমেন্ট সেকশনটা খোলা আছে। আচ্ছা, এরপরে হচ্ছে সেকেন্ড কোশ্চেন, দেয়ার ইজ এ ল অফ টটস বাট নট এ ল অফ টট, এক্সপ্লেন। দেখো, ল অফ টটস বলেছে আবার ল অফ টট বলেছে, দুটো সেম কেন হলো না? তো সেম এরমভাবে প্রথমে এক্সপ্লেনেশন লিখবে যে কোন সেন্টেন্সটা তুমি এক্সপ্লেন করছো। তারপরে একটা জিনিস দেখো লেখা আছে যে এখানে বোঝাতে চাইছি যে টট এবং ল অফ টট কিন্তু আলাদা জিনিস। তো সেক্ষেত্রে তুমি লিখবে যে টট একটা সিভিল রং, যেটা তুমি জানো। তো 5টা সিভিল রঙের এই পয়েন্ট করে যেরকম লিখেছি এরকম লিখবে। তারপরে ল অফ টটস কী সেটা লিখবে, যার পর ল অফ টটসের ফ্রেমওয়ার্কগুলো লিখবে, এবং তারপরে ল অফ টট কত রকম সেটা লিখবে। এবার ডিস্টিংশনটা কী জন্য সে এখানে দেখো আমি 3টে পয়েন্ট করেছি, 3টে পয়েন্টে কিন্তু অনেক বেশি করেই লেখা আছে, তো তোমরা এরকমভাবে লিখবে। ইলাস্ট্রেশনটা নাও লিখতে পারো, তবে কনক্লুশনটা লাস্টে লিখে দেবে। তো এরকমভাবে তোমাদেরকে কিন্তু অ্যান্সার লিখতে হবে। 5 নম্বরের জন্য বেশি লেখা যাবে না, তোমাদের হিসেব মতো তোমরা লিখবে। আচ্ছা, এবার ইন্টারন্যাশনাল ল ইজ দ্য ভেরিসিং পয়েন্ট অফ জুরিসপ্রুডেন্স, আমার খুব ফেভারিট একটা কোশ্চেন।
তো ইন্টারন্যাশনাল ল, একটা জিনিস মনে রাখবে, আমি এটা ফার্স্টে এক লাইনে বলে দিই। তো ইন্টারন্যাশনাল ল কিন্তু ইন্টারন্যাশনাল যে লগুলো বা ব্যাপার স্যাপারগুলো সেইগুলোর সাথে ডিল করে। অন্যদিকে জুরিসপ্রুডেন্স কী করে, যেগুলো ন্যাশনাল ব্যাপার স্যাপার সেই অবধি কিন্তু জুরিসপ্রুডেন্স সীমিত। ওই জন্য জুরিসপ্রুডেন্স যেখানে শেষ হয়, ইন্টারন্যাশনাল ল সেখান থেকে শুরু হয়। মানে জুরিসপ্রুডেন্সের যেটা ভ্যানিসিং পয়েন্ট, ইন্টারন্যাশনাল লয়ের সেটা স্টার্টিং পয়েন্ট। আর ঠিক এই কারণেই এরকম একটা সেন্টেন্স দেওয়া হয়েছে। এবার দেখো সেন্টেন্সটাতে কিছু জুরিস্টের কথাবার্তা লেখা আছে, তো তারা কি বলেছিল সেটা লিখবে, মিনিংটা লিখবে। মিনিংটার মধ্যে কিন্তু তোমাকে জুরিসপ্রুডেন্সের বিভিন্ন দিকগুলো বলতে হবে, এগুলি হচ্ছে মিনিং, ঠিক আছে। এরপর আছে রিজন, দেখো চারটে আমি পয়েন্ট করে করে রিজন দিয়েছি। এরপর কিছু ইমপ্লিকেশনস রয়েছে এবং 3টে থিওরি রয়েছে। এবার ক্রিটিক্স আর কন্ট্রোভার্সিসটা তুমি চাইলে লিখবে, নাও লিখতে পারো, তবে লাস্টে কনক্লুশনটা যেন ভালো করে লিখবে। আচ্ছা, এবার লাস্ট কোশ্চেন, মানে লাস্ট কোশ্চেন বলতে এই 5 মার্কসের কোশ্চেনের লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে ডেসক্রাইব দ্য সোর্সেস অফ ল ইন জুরিসপ্রুডেন্সিয়াল পার্সপেক্টিভস। তো দেখো সোর্সেস অফ ল বলেছে, সোর্সেস অফ ল কোশ্চেনটা আলাদা, আবার সোর্সেস অফ ল ইন জুরিসপ্রুডেন্সিয়াল পার্সপেক্টিভ সেটা কিন্তু আবার একটু আলাদা। তবে কোশ্চেনটা খুবই ইজি কোশ্চেন। ল কোথা থেকে তৈরি হয়, বা যেই যে লগুলো আমরা পড়ছি এগুলো কোথা থেকে আসছে। হঠাৎ করে যদি তোমাকে এখন আমি বলি যে তুমি ল লেখো, তো তুমি তো ওরকমভাবে লিখতে পারবে না, তুমি কী থেকে লিখবে? তখনই দেখো এই দেখো লেখা আছে ট্র্যাডিশনাল সোর্স আর নন ট্র্যাডিশনাল সোর্স। তো ট্র্যাডিশনাল সোর্স কী আছে, কাস্টম, একটা পুরনো প্রথা। দেখো সতীদাহ প্রথা বা বাল্যবিবাহ প্রথা, এগুলো তো উঠে গেছে, কিন্তু এরকম ধরনের যে প্রথাগুলো থাকতো আগে, তুমি দেখবে লতে যেগুলো আছে এরকম প্রথাগুলোর কিন্তু প্রচুর কন্ট্রিবিউশন রয়েছে। তো ঠিক আছে, কনস্টিটিউশনের কিন্তু একটা খুব মানে ভালো সোর্সেস অফ ল, ট্র্যাডিশনাল সোর্স। আচ্ছা, জুডিশিয়াল ডিসিশন, যেগুলো কোর্টের জুডিশিয়াল ডিসিশন, সেগুলো কিন্তু ল হিসেবে মান্যতা দেওয়া হয়, এবং এরকম অনেক জাজমেন্ট আছে যেগুলো কিন্তু প্রিভিয়াস জুডিশিয়াল ডিসিশনসের উপর বেস করেই কিন্তু হয়। লেজিসলেশন রয়েছে। আচ্ছা, এবার নন ট্রেডিশনাল সোর্সের মধ্যে দেখো ইন্টারন্যাশনাল ল, রিলিজিয়াস ল, রিলিজিয়াস মানে হিন্দু ল, মহামেডান ল, আচ্ছা ন্যাচারাল ল, ইকুইটি। তো এই জিনিসগুলো কিন্তু আছে। এবার জুরিসপ্রুডেন্সিয়াল পার্সপেক্টিভটা যখন চেয়েছে তখন পজিটিভ ভিউ, পজিটিভিস্ট ভিউ, আচ্ছা ন্যাচারাল ল ভিউ, রিয়ালিস্ট ভিউ, এই তিনটে একটু ছোটো করে লিখে দিলে পারলে ভালো। কি থিঙ্কার্স লেখার দরকার নেই, যদি পারো লিখবে, কনক্লুশন দিয়ে শেষ করে দেবে। এবার আছে 10 মার্কসের কোশ্চেন, এগুলো একটু বড় হবে। আচ্ছা, নো পারসন শ্যাল বি ডিপ্রাইভড অফ হিজ লাইফ অ্যান্ড or personal liberty except according to procedure established by law. আচ্ছা, তো এটার অ্যান্সারটা যখন লিখবে তখন লিখতে হবে আর্টিকেল 21, নো পারসন শ্যাল বি ডিপ্রাইভড, মানে যেটা লেখা আছে পুরোপুরি সেন্টেন্সটা লিখবে, তারপর এবার লিখবে অ্যানালাইসিস, পয়েন্টগুলো ভালো করে করবে। এবার তারপর লিখবে যে আর্টিকেল 21 ইজ এ ফান্ডামেন্টাল রাইট এনসাইন্ড ইন পার্ট 3 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এই জিনিসগুলো তোমাকে কিন্তু লিখতে হবে। এরকম একটা যখন সেন্টেন্স দিয়ে তোমাকে ডেসক্রাইব করতে বলবে, প্রথমেই তুমি একদম ব্ল্যাক আউট হয়ে যাবে যে এই রে কী লিখবো। তারপরে তুমি এটাই দেখবে যে ওই আর্টিকেলটা সম্বন্ধে সেটা কিন্তু লিখে দিচ্ছে ফার্স্টে, যে কোনো অ্যান্সার তুমি দেখবে, আমি বাংলায় বলে দিচ্ছি। প্রথমে আর্টিকেলটা সম্পর্কে লিখবে, তার আগে লিখবে যে আর্টিকেলটা কোথা থেকে নেওয়া, তার আগে একবার লিখে দেবে যে ফান্ডামেন্টাল রাইট, যেটা পার্ট 3 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনে রয়েছে। আচ্ছা, এবার দেখো লাইফ, পার্সোনাল লিবার্টি কী জিনিস বুঝিয়েছে। তারপরে দেখো প্রসিডিওর এস্টাবলিশ বাই ল, ডেপ্রিভিশন লিখেছে। আচ্ছা, এবার দেখো লিখেছে অবজেক্টিভ, স্কোপ, এক্সেপশন। দেখো লেখা কিন্তু নর্মাল জিনিসই আছে, তুমি ভাববে যে কী লিখবো, কী করে লিখবো, মনে নেই, কী লিখতে হবে রে ভাই, এরকমভাবে ভেবে ভেবে কিন্তু সময়টা চলে যাবে। ওই আর্টিকেলটা যেটা আছে ওটার রিলেটেড কিছু কেস ল রয়েছে, এই কেস লগুলো খুবই মানে মনে থাকার মতনই কেস ল রয়েছে, তো এগুলো ভালো করে একবার পড়ে নেবে। একে গোপালন ভার্সেস স্টেট অফ মাদ্রাস, মানেকা গান্ধী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, মানেকা গান্ধী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এই কেস ল তো মানে অনেক কিছুতেই তোমরা পাবে। তার সঙ্গে ওলগা তেলিস ভার্সেস বোম্বে মিউনিসিপ্যাল কর্পোরেশনটাও আছে। আচ্ছা, এবার ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ, এটা লিখতে চাইলে পারো, না চাইলে নাও লিখতে পারো, অসুবিধা নেই। কনক্লুশনটা লিখবে যেন ভালো করে। 10 মার্কসের কোশ্চেনে কিন্তু কনক্লুশন মাস্ট। 5 মার্কসে তুমি স্কিপ করতে পারো, কিন্তু 10 মার্কসের কোশ্চেনে কিন্তু ইন্ট্রোডাকশন অ্যান্ড কনক্লুশন লিখতেই হবে। ইন্ট্রোডাকশনটা তুমি তোমার মতো করে লিখতে পারো, কনক্লুশনটা যেন ভালো করে লিখবে। আচ্ছা, ডিসকাস দ্য নেচার অ্যান্ড স্কোপ অফ ডিসকাস দ্য নেচার অ্যান্ড স্কোপ অফ PIL, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, উইথ রেফারেন্স টু রিলিভেন্ট জুডিশিয়াল ডিসিশন। মানে কেস ল দিয়ে তোমাকে PILটা বোঝাতে হবে, একদম এক লাইনে বলছি। আচ্ছা, জাস্টিফাই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন অ্যাজ সেভিয়ার ফর পুয়ার উইকার সেকশন অফ দ্য সোসাইটি। আচ্ছা, তো ফার্স্টে দেখো নেচার অ্যান্ড স্কোপটা লিখতে হবে, এভলিউশন লিখবে, PIL কোথা থেকে এসেছে। আচ্ছা, কি ফিচার অফ PIL লিখতে হবে, লোকাস স্ট্যান্ডাই, পাবলিক ইন্টারেস্ট,
ফান্ডামেন্টাল রাইট, জুডিশিয়াল অ্যাক্টিভিজম, স্কোপটা লিখবে। ল্যান্ডমার্ক কিছু জুডিশিয়াল ডিসিশন, এটা মানে ল্যান্ডমার্ক কেস ল। কেস ল কিন্তু এরমভাবেই লিখবে, বেশি বড় লিখতে যাবে না। আর যদি একটা দুটো কেস ল মনে থাকে তাহলে একটু বড় করে লেখার চেষ্টা করবে। তো আমার মনে হয় না কেস ল বেশি লেখা ইম্পর্টেন্ট, বড় করে লেখাটা কিন্তু ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। সাল যদি মনে না থাকে অসুবিধা নেই, তুমি জাস্ট কেস লটা লিখে মানে কি ভার্সেস কি লিখে তারপর একটুখানি ডিসক্রাইব করে দেবে। এরপর পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনটা মানে সেভিয়ার ফর পুয়ার অ্যান্ড উইকার সেকশন কীভাবে হচ্ছে। তো PIL হ্যাজ ইমার্জ অ্যাজ এ ভাইটাল টুল ফর প্রোটেক্টিং দ্য রাইটস অ্যান্ড ইন্টারেস্ট অফ পুয়ার অ্যান্ড উইকার সেকশন অফ দ্য সোসাইটি। এই কোশ্চেনটা দিয়েছে মানে অ্যান্সারটা এরমভাবে স্টার্ট হবে, এটা তো বুঝতেই পারছো। এবার রিজনটা দেখে নেবে, 3-4-5টা পয়েন্ট হবে। এবার বেনিফিট কী কী হচ্ছে দেখো, ফ্রি লিগাল এড, ইনক্রিজড অ্যাওয়ারনেস, সিস্টেমেটিক চেঞ্জ, রিলিফ অ্যান্ড কম্পেনসেশন, ডিটারেন্স। তো এই জিনিসগুলো তো হচ্ছে, তো এইগুলো একবার করে লিখে দেবে। এবার কনক্লুশন। তো অ্যান্সারটা কিন্তু কিছুই নয়, কিন্তু যখন ফার্স্টে তুমি কোশ্চেনটা পড়বে দেখে একদম মনে হলো ওরে বাপরে কী আছে এটা। এবার লাস্ট কোশ্চেন, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য টার্ম জুরিসপ্রুডেন্স। এরকম কোশ্চেন যখন দেবে যে টার্মটা আন্ডারস্ট্যান্ড কী করেছো বা কী, তুমি বুঝতে পারো যে এখানে ডেফিনেশন দিতে বলছে। ওই ডেফিনেশনটা তুমি তোমার মতো লিখতে পারো। এবার যদি তোমার মতো না লেখো, তুমি যারা জুরিস্ট আছে তাদেরটা লিখতে যাও, তাহলে কিন্তু ঠিকঠাকভাবে লিখবে। ভুলভাল লিখে আসার থেকে আমার মনে হয় যে তুমি নিজে যা বুঝেছো সেটাই ডেফিনেশনে একবার যদি লিখে দাও অসুবিধা নেই। আর ডেফিনেশন কথাটা তুমি নাও লিখতে পারো, তুমি কি আন্ডারস্ট্যান্ড করেছো এই টার্মটা থেকে সেটাও তুমি লিখতে পারো। ডেফিনেশন লিখলে আবার প্রপার ডেফিনেশন তুমি ভুল লিখলেও আবার সমস্যা আছে। তো এই ব্যাপারগুলো কিন্তু মনে রাখবে, এইগুলো কিন্তু বোঝার আছে। ডিসকাস দ্য স্কোপ অ্যান্ড ইউটিলিটি অফ জুরিসপ্রুডেন্স, স্কোপ আর ইউটিলিটিও লিখতে হবে। তো ডেফিনেশন দেখো আমি এমনভাবে স্টার্ট করেছি, তুমি ডেফিনেশন কথাটা নাও লিখতে পারো। তুমি লিখতে পারো যে দ্য টার্ম জুরিসপ্রুডেন্স করে হেডিং করে দেবে, তারপরে লিখবে যে এরকম ফিলোসফিক্যাল স্টাডি অফ ল, সোশিওলজিক্যাল স্টাডি অফ ল, এরমভাবে যেগুলো ওর কী ফিচার সেগুলো 2-4টে লিখে দেবে। সিনোনিমগুলো দেখো আমি যেরকম বলছিলাম, সায়েন্স অফ ল, সোশিওলজিক্যাল ল, ফিলোসফি অফ ল, বিভিন্ন জন বিভিন্ন রকম বলে। এবার টাইপস অফ জুরিসপ্রুডেন্স কত রকম টাইপের, এই 5টা পয়েন্ট একবার যদি তুমি পড়ে নাও, তোমার পরীক্ষার হল কেন যে কোনো জায়গাতেই মনে থাকবে। সোশিওলজিক্যাল, হিস্টোরিক্যাল, কম্পারেটিভ, অ্যানালাইটিক্যাল, নর্মাটিভ। এবার স্কোপ অ্যান্ড ইউটিলিটি। তো দেখো স্কোপটা কী আছে, ফিলোসফি অফ ল, একই জিনিস দেখো বারবার ঘুরে আসছে, সোশিওলজি ল, কম্পারেটিভ ল। এবার ইউটিলিটি, তো ইউটিলিটির মধ্যে এর কিছু ফিচারকে পড়ানো হবে বা বোঝানো হবে। তো দেখো প্র্যাকটিক্যাল ইউটিলিটি, তার আগে দেওয়া ছিল থিওরিটিক্যাল ইউটিলিটি, আচ্ছা ইন্টারডিসিপ্লিনারি ইউটিলিটি, এটা তোমরা স্কিপও করতে পারো, তবে কন্টেম্পোরারি রেলিভেন্সটা লিখতে পারো। আর তুমি পারলে এটার এক্সট্রা কিছু পয়েন্ট তোমার ইচ্ছা মতো অ্যাড করতে পারো, সেটা তোমার ওপর। তবে 10 নম্বরের জন্য বেশি কিছু লেখার দরকার নেই, এবার কনক্লুশনটা লিখে দেবে ভালো করে। আচ্ছা, তো আজকের ভিডিওটা এই অবধিই শেষ। পরবর্তীতে আমি আরেকটা মক টেস্ট আনার চেষ্টা করব, অলরেডি কোশ্চেন রেডি হচ্ছে, চেষ্টা করবো নয় আসবে। আর তোমরা মক টেস্টটা কীরকম গেল একটু ফিডব্যাক দিও, আর কীরকম লাগছে ভিডিওগুলো সেগুলো একটু জানিও। তো আজকে ভিডিও এই অবধি, থ্যাংক ইউ।